যে বিষয় দেওয়া হয়েছে যে মডার্ন থিয়েটারের আধুনিক থিয়েটারের অভিমুখ কোনটা। এখন এই বিষয়টা যখন আমি জানতে পারলাম মাথায় এলো তখনই আমার মধ্যে দুটো প্রশ্ন জেগেছে। আশা করি আপনারাও যখন বিষয়টা জেনেছেন আপনাদের মধ্যে হয়তো দুটো চারটে ছটা আটটা অনেক প্রশ্ন জানতে পারে। সেই প্রশ্নগুলোর উত্তর খোঁজার জন্যই আমরা আজকের এই সেমিনারে যাদের কাছ থেকে আমরা উত্তর খুঁজবো আমরা পেয়ে গেছি দুজন এই মুহূর্তে বাংলা থিয়েটারের ক্ষেত্রে খুব উল্লেখযোগ্য দুটো নাম যারা দারুণ দারুণ কাজ করছে। আমরা পেয়ে গেছি ইফতার দেবাশিস বাবুকে, দেবাশিস দত্ত নমস্কার, এবং থিয়েটার সাইনের শুভজিৎ ব্যানার্জি বন্দ্যোপাধ্যায়, দুজনের থেকেই আমরা উত্তর খুঁজব। প্রথমে আমরা যাব দেবাশিস বাবুর কাছে। আমরা জানতে চাইব যে আধুনিক থিয়েটারটা কি। আমরা তো জানি যে থিয়েটার তার জন্মলগ্ন থেকেই আধুনিক। যে থিয়েটার মানুষের কথা বলে, মানুষের বেঁচে থাকার লড়াইয়ের কথা বলে, যে থিয়েটার মানুষকে উদ্দীপিত করে সব পথে, সেই থিয়েটারই আধুনিক থিয়েটার। সেটা হতে পারে বহু বছর আগে কোনো নাটক, আবার সেটা হতে পারে এই সময়ের উপর। কারণ আধুনিক থিয়েটার বিষয়টা কি, এইটা নিয়ে একটু নানা রকম প্রশ্ন আমাদের মধ্যে জেগেছে। তো এর উত্তরটা আমরা প্রথমেই জানতে চাইব দেবাশিস বাবুর কাছে, যে আধুনিক থিয়েটার বা মডার্ন থিয়েটার বাংলা বা বাংলাকে বাদ দিয়েও সারা এই আধুনিক থিয়েটারটা বলতে আমরা সাধারণ দর্শকরা কি বুঝি? এই কথার কিভাবে উত্তর দেব? আধুনিকতা পুরো বিষয়টাই খুব আপেক্ষিক। মানে আপনার কাছে যেটা খুবই আধুনিক মনে হয় আমার কাছে বা আমরা রবীন্দ্রনাথকে কি বলি, তিনি কি তার সৃষ্টি কি আধুনিক নয়? মানে তার মানে বা ধরুন আমাদের যদি যে কোনো ক্লাসিক, সেটা ভারতীয় হোক বা যেটা ক্লাসিক, তার মধ্যে কিছু চিরন্তন সত্য যা মানুষের একেবারে সভ্যতার আদি থেকে আজ পর্যন্ত যে সত্যের কোনো পরিবর্তন মানুষের মধ্যে, যে আসলে শিল্প তো সেই কথাগুলোই করে, মানুষের চাওয়া পাওয়ার কথা বলে, মানুষের আবেগ অভিজ্ঞতা, রাগ ভোগ ঘৃণা ভালোবাসার কথা বলে। তো এই যে বেসিক জিনিসগুলো চিরন্তন, তো সেই সেই জিনিসগুলো যে শিল্পের মধ্যে থাকে সেই শিল্পই আধুনিক বা সময়ের তৈরি। এবার যে কোনো শিল্পের তো তার নিজের বিষয় আছে। এক হচ্ছে থিয়েটারের ক্ষেত্রে বলতে পারি কন্টেন্ট বা যেটাও থাকবে, তার কন্টেন্ট একটা বিষয়, আর হচ্ছে তার ক্রাফটিং। সেটা সাহিত্যের ক্ষেত্রে তার কন্টেন্ট যেমন, তার লেখনী শব্দ বাক্য, তার বিন্যাস, এটা স্ট্রাকচার, এটা তার ক্রাফটিং। পেইন্টিং এর ক্ষেত্রেও একটা হচ্ছে বিষয় আর একটা হচ্ছে তার ক্রাফটিং, তার যেটা কিভাবে তৈরি হচ্ছে। তো এই দুটো দিক থেকে যদি ধরা যায় তাহলে বিষয়ের আধুনিকতা বলে বোধহয় আমার কাছে মনে হয় বিষয়ের আধুনিকতা বলে সেই রকম বেগে দেওয়ার হয় না। যেটা শাশ্বত, যেটা চিরন্তন, সেটাই আধুনিক। কারণ আমি একটা যে কোনো মানে টেক্সটে দুটো মানে মোবাইল যে গল্পে নেই সেখানে একটা মোবাইল ক্যারেক্টারের মধ্যে মোবাইল দিয়ে দিলাম, মানে সেটা আধুনিক হয়ে উঠলো। মানে উদাহরণ হিসেবে বলছি ফেলুদা কোনোদিন মোবাইলে কাজ করে, কিন্তু আমরা সেই চরিত্রের হাতে যদি একটা মোবাইল দিয়ে বলি তাহলে ফেলুদা আধুনিক হয়ে গেল। আমার মনে হয় এটা আধুনিকতা নয় আমার। কিন্তু সেটা সময়ের সঙ্গে সঙ্গে তার পরিবর্তন হয়। মানে ছোট জিনিস বলে বোঝানোর চেষ্টা করছি, জানি না একটা সময় পেইন্ট একটা সময় যারা চিত্রকার
পেইন্টার তার ছবি আঁকার জন্য যখন প্রয়াস করছেন, দীর্ঘদিনের অধ্যাবসায় শিক্ষায় নিজেকে তৈরি করে তারা প্রকৃতি বা আমাদের চারপাশে দেখা জীবন, মানুষ, গাছপালা, প্রকৃতি একেবারে নিখুঁত তার প্রতিরূপ তৈরি করছে, সেটা শিখেছে। মানে সেই সময় যখন ক্যামেরা আবিষ্কার, তখন তো মানুষের পেইন্টারদের কাজ বলতে একদম নিখুঁত চিত্র, একদম মানে ওই মানুষটিকে ওই মানুষটির মতো করে তোলে, এই প্রকৃতিকে ওই একেবারে ফটোগ্রাফিক রিয়ালিটি আছে, সেই চেষ্টা করেছে পেইন্টার। দীর্ঘদিনের পরিস্থিতি, তখন আমি ওই রকম ছবি তৈরি করতে 6 মাস 1 বছর লেগে যেতে পারে। এবার যে মুহূর্তে ক্যামেরা আবিষ্কার হলো, দেখা যাচ্ছে ফটোগ্রাফিক রিয়ালিটি যেটা একজন পেইন্টারের তৈরি করতে 6 মাস 1 বছর সময় লাগছে, একটি যন্ত্র মুহূর্তে নিমেষে সেটা সেই রিয়ালিটিকে তৈরি করে ডেলিভার করছে। তাহলে এবার যে থ্রেডটা এলো পেইন্টারদের কাছে, তাহলে কি পেইন্টিং শেষ হয়ে গেল বা শেষ হয়ে যাবে যন্ত্রের কাছে? কি করবে? এখানে তো নতুন রাস্তা খোঁজা শুরু হলো। পেইন্টাররা এবার শুরু করলেন এই অনুসন্ধান যে আমি যে দেখছি চোখে, এখন কি করছি, আমি কি দেখছি, মানে সেই দেখার তাকে মানে কি বলবো, সেটাকে চিত্রায়ন করার চেষ্টা করছি। কিন্তু আমার এই চোখে দেখার বাইরেও যে দেখা আছে, আমার এই চোখে দেখার বাইরেও যে দেখা আছে, সেই দেখাকে খোঁজ করা শুরু। মানে ধরা যাক দাদা বসে আমাদের কথা শুনছেন, কিন্তু আমরা তো সবাই বলেন এই মুহূর্তে ওনার হয়তো টেনশন আছে যে আজ তো যদি বৃষ্টি হয় তাহলে দর্শকরা আসবে না, কতদিন দর্শককে আমরা সত্যি পাবো, বা একটু শরীরকে থাকতে হবে, তারপরে টিফিনটা এসে এই অ্যারেঞ্জমেন্টটা হয়েছে, হয়তো চলছে ওনার না, আমি ওনাকেই বলছি না, বলছি হয়তো চলছে, কিন্তু আমরা বাইরে থেকে দেখছি যে খুব মনোযোগী বসে আছে। তাহলে বাইরের দেখাটা সত্যি নয়, যেটা সত্যি, তাহলে ক্যামেরা কিন্তু ওই বাইরেটুকুই দেখাতে পারে। পেইন্টাররা শুরু করবে এবার খোঁজ যে আমি ওই ভেতরের যে সত্যতা সেটা কি করে খুঁজে পাবো। মানে তার জন্য নানা রকম আলাদা আলাদা পন্থা তৈরি করেছে। কেউ মানে কেউ ডিস্ক আর্টিস্ট তার মতো করে ছবি মানে আঁকা শুরু করলেন, এক্সপ্রেশনিস্ট, ইমপ্রেশনিস্ট, আলাদা আলাদা রাস্তা, আলাদা আলাদা পথ। তো আমি বলছি যে তাদের সময় বা আমাদের পারিপার্শ্বিক অবস্থান আমাদেরকে এই চ্যালেঞ্জের, প্রত্যেকটা শিল্প এই চ্যালেঞ্জের মধ্যে ফেলে যে সময়ের সঙ্গে সঙ্গে তার নির্মাণের যে পরিবর্তন সেইটা। কিন্তু যদি বলার কথাগুলো মনে হয় না, মানে তার কোনো বেসিক পরিবর্তন, মানে মানুষের ভালোবাসা বা চাওয়া, সেটা আজ থেকে 1000 বছর আগেও যা ছিল আজও আছে। ঘৃণা, রাগ, ক্ষোভ, শত্রুতা 1000 বছর আগেও ছিল, আজও আছে। আমাদের আপাতত এইটুকু। এবার যদি বলুন, তারপর যদি কথা শুরু আসলে আমরা একটা সাময়িক একটা ধারণা আমাদের তৈরি করতে হচ্ছে, আসলে যা চিরন্তন সত্য তা, কিন্তু যখন কোনো প্রতিবন্ধকতা আসে তখন সেই প্রতিবন্ধকতাকে উত্তরণ ঘটিয়ে আরো নতুন নতুন পথ খোঁজা এবং সেই পথে নিজেদের যাওয়া, অদ্ভুতভাবে খুব সুন্দর একটা ক্যামেরা এবং চিত্রকরদের যে উদাহরণটা দিলেন, যে ক্যামেরা আবিষ্কার হওয়ার পর যখন চিত্রকর একটা ক্রাইসিসের মধ্যে পড়ে, তখন যে তারা নতুন পথ, এখানে একটা ছোট্ট গল্প আছে যে চার্চিল তার বিখ্যাত, উনি ছবি আঁকতে, পেইন্টারদের ছবি আঁকতে দিয়েছে, 6 মাস করে সবাই সময় চেয়েছে তার মধ্যে তার ছবি এঁকে দেবে। তো একজন শিল্পী কিছুতেই আঁকছেন কাটছেন, কিছুতেই তার মনে হচ্ছে না যে আমি চার্চিলকে আঁকতে পারছি। প্রায় 5 মাস পেরিয়ে গেছে, উনি ছবি আঁকতে পারেননি, বাকিটা কিন্তু প্রায় শেষ করে ফেলেছে। চার্চিল ভাবছে যে উনি খালি পয়সা রোজগারের জন্য এসেছেন, আপনি ছবি উনি আঁকতেই পারেন। ওনাকে একদিন বেশ সম্মানজনক কথাটাও বললেন। এরপর চার্চিল একদিন মিটিং করছেন, গোপন সভা পরামর্শ শুনছেন, যারা খুব সিরিয়াস মিটিং চলছেন, সেই সময় ওই চিত্রকর হঠাৎ
তার কাছে ভেতরে ঢুকে গেছে, আর চাচ্ছেন সেই সময় চুপ কাটছে। তো উনি সোজা গিয়ে ওরা